আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর ভাই, আপনি আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট। কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি, এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এইরকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন, তখন আমি ওই দলে ছিলাম না। এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, সেদিন থেকে প্রধানত আল বদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, তারা সব মিলিত ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাপকা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজলু ভাই, আমি শুধু 2-3টা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু 2-3টা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না, বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না। তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করে আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করে
অনেকে বলে পাশ করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা। তাদের গণায়। ওকে, আমার কথাটা বুঝেন। হ্যাঁ। আমার ওইটা আপনি দেখে নেন, আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল। যা হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ। কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন না। আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম। ওকে, এটুকু আমার জানার ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি? বিএনপি একটি বহু মতের দল। আমি বলি বিএনপি, আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম। এখানে অনেক ফুল আছে এই বাগানে, আচ্ছা। অনেক ধরনের ফুল আছে। আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি। তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে, আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না। 2006 সনের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ, জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো, কি করব, আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত। কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন, নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু ওকে, আপনারা, আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরা আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ? আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি গত 2, 3, 4 বছর ধরে, আপনার কথাবার্তা আমি শুনি। আপনার কাছে কি কখনো মনে হয় ফজলু ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলু ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন? জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না। আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব, এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। ওকে, পয়েন্ট 1। 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি
তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশো, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা, প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিনই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শুনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান, যিনি নোবেল প্রাইজ দেন। এইগুলো আমি বলছি। আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি। আমার কথা ছিল, এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো, এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া, ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে, আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে। আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই, আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম, মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে, 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। কিন্তু ফুলু ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ? আমি শুনেছি,
তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া সিরিয়া ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় না এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশন তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া। কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে, আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো, আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি, জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21 ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, এক আকারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনি শুনছেন বুঝে, আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে না, কিন্তু সে সুসন্তান না। কিন্তু ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদদের নেতা, হ্যাঁ, সার্জি সালাম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা না, কিন্তু আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ও ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না।